ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো-ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। কুয়েটে রাজনীতি নিষিদ্ধ ও ভিসি পদত্যাগের আলটিমেটাম বৈষম্য বিরোধীদের। ক্লাস পরীক্ষা বর্জনের ডাক, সংঘর্ষের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি দখলের নতুন অস্ত্র মিথ্যা মামলা। জেল থেকে বেরিয়ে মিলছে হুমকি, হয়রানি করলে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। বিএভিএস হাসপাতালের উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ফান্ডের অর্থ ধার দিয়েছেন বন্ধুকে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকাও আত্মসাৎ, স্থায়ী বরখাস্তের দাবি। বিল আসার পরে রিং মিলাতে যা দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। 2-3 বার কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। বিদ্যুতের ভুতুড়ে বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। নেসকো পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার, বাড়তি ব্যয় মেটাতে হিমশিম অবস্থা। করাচিতে আজ জমকালো আয়োজনে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ ও ভিসি পদত্যাগ সহ 5 দফা দাবি পূরণে আজ বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন। গতকাল রাতে সংবাদ সম্মেলন করে তারা এ ডাক দেন। একই সময় শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে কর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবি করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো-ভিসি এবং ডিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা 5 দাবি পূরণে বুধবার বেলা 1টা পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ডাকও দেন তারা। না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। অপরদিকে নিজেদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘটনার পেছনে দায়ীদের শাস্তির দাবি করেন তারা। আমরা যখন ওখানে ছুটে যাই তখন আমাদের উপর তারা বারবার করে আমাদের উপর হামলা করে। দেশকে অস্থিতিশীল করে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে চায়। সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা চাই। আমরা তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, ছাত্র সমাজ কিন্তু এখনো ঘরে চলে যায় না। ছাত্র জনতা এক হয়েছে। আমরা কোন রকম বৈষম্য দেশে চাই না, কোন রকম চাঁদাবাজি চাই না। তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হয় না। যারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই নির্লজ্জ আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। মধ্যবর্তী অবস্থানে থেকে খুব ধৈর্যের সাথে, পেশাদারিত্বের সাথে আমরা আমাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। সময় সংবাদ, খুলনা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যার পর কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্র সংগঠন। আলাদাভাবে বিক্ষোভ করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের জেরে উত্তাপ ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশের পর শুরু হয় বিক্ষোভ মিছিল। ভিসি চত্বর, হলপাড়া, মল চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। কুয়েটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের বিচার দাবি করা হয় সমাবেশে। গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়। আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলও। টিএসসি এলাকা থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে ডাচ ক্যাফেটেরিয়া এলাকায় সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন? আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে। আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট বাহিনীর ফাঁদে পা ফেলেন, তারা সুযোগ নেবে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে। তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এছাড়া মধুর ক্যান্টিন এলাকা থেকে মশাল মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান ছাত্র অধিকারের নেতারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাতে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা। বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরা ও পঞ্চগড়েও। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য বিভিন্ন থানায় হয়েছে মিথ্যা মামলা। অভিযোগ উঠেছে নিজ ক্ষমতা প্রদর্শন ও প্রতিপক্ষকে শায়েস্তা করতে পেশা ও রাজনৈতিক দলের পরিচয়ে এসব মামলা করছেন অনেকে। অপরাধ বিশ্লেষকের মতে এমন ঘটনা ছোট করে দেখলে বাকিরাও এই সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। সাইফুল রুদ্র রিপোর্ট। সন্ত্রাসীদের লাগাতার হামলায় নরসিংদীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ী শামস। জেলা শহরের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাকার একটি আবাসিক এলাকায়। সেখানেও হামলার শিকার হয়েছেন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও। সংবাদ সম্মেলনে বর্ণনা দেন পুরো ঘটনার। সে পাওয়ারফুল লোক, এই ওসিকে দিয়া ফোন করায়, সিআইডি ফোন দিছে, আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, আপনার ছেলেরে নিয়ে আসেন, আপনার নামে কমপ্লেন আছে। বাড্ডা থানা থেকে ফোন দেয়। তো এখন তারা এত বেশি বেপরোয়া হয়েছে, যে কোনো সময় আমার প্রাণ নাশের ভয় আছে। প্রতিপক্ষের মিথ্যা মামলায় জেল খেটেছেন আরেক ব্যবসায়ী আবু সাদেক। জামিনে মুক্ত হলেও ভয় কাটেনি তার। 6,63,00,000 টাকা টোটাল তার কাছে আমার পাওনা, একটি টাকাও দেয় নাই। উল্টা গত 23শে জানুয়ারি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করছে। জামিন দেওয়ার পরও এখন তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে, যে আমাকে আরও 10টা হত্যা মামলা ঢুকিয়ে দিবে, আমাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ঢুকাবে। চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো অসৎ উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মানুষকে জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইন ও বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক। যারা ভুয়া মামলা করেছে, মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত, এদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করাটা খুবই অপরিহার্য। অন্যথায় এরা মনে করবে যে তাদের সময় আসলে বা বিভিন্ন জনকে কনভিন্স করে বা পরিচিত করে তারা কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে সেখান থেকে অর্থসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়া যায়। জননিরাপত্তা নিশ্চিতে উল্লেখ করে ডিসি মিডিয়া জানান, কেউ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। যদি এরকম সত্যতা আসে যে মামলাটার আসলে মিথ্যা মামলা, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো বেআইনি কর্মকাণ্ড থেকে নাগরিকদের বিরত থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। অপরাধ নির্মূলে পুলিশের সহায়তা নেয়ার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ার পরামর্শ পুলিশ সদর দপ্তরের। নির্ভাবনায় সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এক উপপরিচালকের দৌরাত্মে হযবরলদশা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি অ্যাস্ট্রালাইজেশন VAVS হাসপাতালের। শত শত কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, নজরুল ইসলাম নামে সেই উপপরিচালকের অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে দেশের 17টি জেলায় 18টি ব্রাঞ্চ ধুঁকছে প্রায় 1.5 যুগ ধরে। সম্প্রতি নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তাকে স্থায়ীভাবে বরখাস্ত সহ 5 দফা দাবিতে আন্দোলন করছেন চিকিৎসক ও নার্সরা। সোহরাব হোসেনের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। সম্প্রতি মিরপুরের মূল সড়ক অবরোধ করেন BAVS এর চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ছাড়াও কর্মকর্তা কর্মচারীরা। তাদের অবরোধের কারণে দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী হাজারো মানুষ। কিন্তু কেন এই আন্দোলন অবরোধ, সেটি জানতে ঢুকতে হবে BAVS এর ভেতরে।
সবশেষ মঙ্গলবার সকালেও রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন হাসপাতালের কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আমার বাবা অনেকবার ওনাকে বলছে যে স্যার এগুলো নিয়ে যান, এগুলো এখানে থাকাটা তো আসলে রিস্ক, কারণ আমরা সবাই জানি এগুলো কিন্তু অবৈধ জিনিস। যে লকার থেকে জিনিসগুলো পাওয়া গিয়েছে ওই লকার এবং বড় আলমারি আমাদের যে প্রাক্তন ডিজি নজরুল ইসলাম ছিলেন উনি কিন্তু ব্যবহার করতেন। অভিযোগ আছে নজরুল ইসলাম প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির তহবিল থেকে 20 লাখ এবং প্রভিডেন্ট ফান্ড থেকে 9 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে তুলে নেন। শুধু তাই নয়, অফিসের ফান্ডের 30 লাখ টাকা নিজ ক্ষমতা বলে তার এক বন্ধুকে ধার দেন নজরুল ইসলাম। আমারে নিয়োগ দিছে, অর্থের বিনিময়ে 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে। নজরুল সাহেব তার নিজস্ব লোক ঢোকানোর জন্য আমাদের চাকরিচ্যুত করছে। 3 মুখী বদলি করছে, আমারে নির্যাতন করছে। প্রত্যেকদিন আমাকে নাইট দিয়ে রাখছে। একটা মানুষকে প্রতি নাইট করতে পারে? জানি চাকরি ছাড়া আমি চলে যাই। 3 ঘন্টা পর্যন্ত মনে করেন কি মানে হাত পা টিপা লাগছে, শরীর মেসেজ করা লাগছে। প্রতিষ্ঠানটির একটি সচল মাইক্রোবাসকে অচল দেখিয়ে মাত্র 60,000 টাকায় নিজের ভাতিজার কাছে বিক্রি করেন তিনি। অবশ্য মাইক্রোবাসটি তিনি নিজের পরিবারের জন্য ব্যবহার করতেন। ঘটনা জানাজানি হলে হাসপাতালের প্রশাসক সেটি হাসপাতালে ফিরিয়ে দিতে নজরুল ইসলামের কাছে লিখিত আদেশ জারি করেন। আওয়ামী ফেসিবাদের দোসর সেই প্রভাব খাটিয়ে অনেক সময় প্রশাসকের জিম্মি করতো। 15 বছর ধরে বিভিন্ন সময় ওয়াহিদুল কাদের কথা বলে প্রতিষ্ঠানটাকে তার একচ্ছত্র প্রতিদ্বন্দ্বিতা বিস্তার করেছে। নিয়োগ বলে যখন নিয়োগ হবে নজরুল ইচ্ছায় শেষ কথা। 1 কোটির উপরে উনি আর্থিক দুর্নীতি করেছে। নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন হাসপাতালের ঔষধের দোকান ভাড়া সহ বিভিন্নভাবে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন নজরুল। আমি দোকান ভাড়া দিতাম, 4 লক্ষ টাকা অ্যাডভান্স ছিল, মাসে 20,000 টাকা ভাড়া ছিল। তিনি নাকি ওনার বন্ধুর খাতিরে মাত্র 18,000 টাকায় দোকান ভাড়া দিছে। এসব কারণে চলতি বছরের শুরুতে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে একাধিক দিন ফোন এবং মেসেজ করেও তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন নজরুল। যত ফাইলই ফাঁস হয় এটা আমাদের কমিটি হইয়া প্রশাসকের অনুমোদন কম হয়, আমার ব্যক্তিগত এখতিয়ার বা ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। বানোয়াট মিথ্যা অভিযোগ নিয়ে রেগুলার যে মেন্টাল প্রেশার করে যেগুলা তৈরি করতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে নজরুলের স্থায়ী বহিষ্কার এবং নানা বৈষম্যের দাবি তুলে দিনের পর দিন আন্দোলনের কারণে স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিএভিএস হাসপাতালে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে, চাহিদার তুলনায় মিলছে না মালবাহী ট্রেনের ইঞ্জিন। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার জট, দেরিতে স্থানান্তরের প্রভাব পড়তে পারে দামে, শঙ্কা ব্যবসায়ীদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাসায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাত 11:30টার দিকে শুরু হয় এই অভিযান, চলে 3 ঘন্টা। অভিযানে অংশ নেন র্যাব, পুলিশ ও দুদকের শতাধিক কর্মকর্তা। পরে দুদকের সহকারী পরিচালক জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা আছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তবে কি উদ্ধার করা হয়েছে বা কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি অভিযান পরিচালনাকারী দল। ইলিগাল আর্মস এবং কারেন্সি সংশ্লিষ্ট বিষয়ে আছে এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা সার্চ পরিচালনা। আমরা কি পেয়েছি না পেয়েছি এটা পরবর্তীতে আমরা লিড এজেন্সি উনি ভালো বলতে পারবেন, লিডার। নির্বাচন সংক্রান্ত নির্দেশনায় কথা আর কাজে যেন মিল থাকে সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। মঙ্গলবার রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনীতে তিনি বলেন, আগামীতে সম্মেলন 3 দিনের পরিবর্তে 4 দিন করা হবে। নতুন বাংলাদেশ নতুন সরকারের প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলন। 3 দিনের এ সম্মেলনে সবগুলো মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের পাশাপাশি মতামত তুলে ধরেন জেলা প্রশাসকরা। উঠে আসে মাঠ পর্যায়ের নানা সমস্যা, দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। শেষ দিনের বিকেলের সেশনে অন্তত আধা ডজন বৈঠক অনুষ্ঠিত হয়। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন ধর্ম উপদেষ্টা। নির্দেশ দেন সম্প্রীতি নষ্টকারী ধরা পড়লে আইনের আওতায় আনার। সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ আমরা ভোগ করছি এটা যেন বহাল থাকে এবং আগামী দিনে যাতে এই সম্প্রীতি ভ্রাতৃত্বের এই ধারাবাহিকতা যাতে আরও বেগবান হয় এ ব্যাপারে ওনাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। অপরাধী ধরা পড়লে সাথে সাথে আইনের আওতায় এনে
তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। সারা দেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। এরকম ঘটনার খবর পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও হাওর জলাশয়ে অভয় আশ্রম তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। প্রতি জলাশয় গুলোকে মাছ চাষের আওতায় আনা, হাওড়াঞ্চলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা এবং অনেকগুলো অভয় আশ্রম তৈরি করা, এগুলো তারা করতে পারেন। সমাপনী বক্তব্যে জনপ্রশাসন সচিব জানান, মাঠ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। প্রশাসনিক কাঠামো ভালোভাবে চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে এবং ইলেকশন নির্ধারিত সময় যখন হবে তারা যেন, আমরা যেটাকে বলি ফ্রি ফেয়ার, আমার ভোট আমি দেব, এই ধরনের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করতে পারে, এই জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। মাঠ প্রশাসনের যে একটা বড় সহযোগী শক্তি পুলিশ, তাদেরকেও আপনারা দেখেছেন যে তারা পুরো মাত্রায় সক্রিয় ছিল না। এই কাজগুলি তারা এখন ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, সেইগুলি আমরা একসাথে করিয়ে দিতে পারলাম। আগামী বছর সম্মেলন 3 দিনের পরিবর্তে 4 দিন অনুষ্ঠিত হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এবং এই যে প্রবলেমগুলো এনেছে খুব জটিল কিছু না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভুতুরে বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে রাজশাহী বিভাগের গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি আসছে বিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার নওহাটার একটি বাড়িতে ভাড়া থাকেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। মাসের পর মাস অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করে হিমশিম খাচ্ছেন তিনি। প্রতি মাসে ব্যবহারের চেয়ে বেশি বিল আসার অভিযোগ তার। গরম পড়েনি, ফ্যানও চলে না, এসিও চলে না, এমনি বিল বেশি এসছে। 2-3 বার ইয়াও দিয়েছি, আমরা কমপ্লেনও দিয়েছি, কোনো লাভ হয়নি। ওরা বলে যে আপনার মিটারে যেটা এসছে সেটাই আমরা লিখেছি। শুধু মনিরুল নয়, তার মতো অনেকেরই একই অবস্থা। রাজশাহী বিভাগে নেসকোর প্রায় 11,32,000 গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার ব্যবহার করেন 3 লাখ গ্রাহক। তাদের অভিযোগ, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার সঙ্গে কেটে নেওয়া হয় বিভিন্ন চার্জ। পুরানো মিটারের ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি মতো বিল নির্ধারণ করছে কর্মরতরা। এ নিয়ে নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সমাধান মিলছে না। আগে 700, 500 এরকম বিল আসতো, এখন 1500, 2000 এরকম বিল আসে। এক মাসে দিতে গেলে তার পরের মাসে বলেছে 1 লাফে বিদ্যুৎ বিল বাড়ে। আগের মিটারের চাইতে বেশি কাটে এই মিটারে। মোবাইল করে বলে যে পাওয়ার ফ্যাক্টরের কারণে টাকা কাটে আপনাদের। না দেখে বিল বানায়, লাস্ট মাসে মনে হয় 5-6 মাস পরে এসে দেখে যখন বিল করছে তখন 1 মাসের বিলই মনে হয় 1.5 লাখ টাকা মতো এরকম বিল করছে। লিখে নিয়ে গেছে যে ডেটে বিল আসার পরে রিডিং মিলাতে যায় দেখি যে ওই মিটারে যা আছে তার থেকে 100 ইউনিট আমার বেশি লিখে নিয়ে গেছে। বলার আছে, দেখার কেউ নাই, আমাদের যারা প্রতিনিধি থাকে তারা কেউ দেখে না। তবে নেসকোর দাবি, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সমাধান করে দেয়া হচ্ছে। প্রিপেইড মিটারে কম বিল বা বেশি বিল আসার সুযোগ নাই। গ্রাহক হয়তো বুঝতে পারে না কত টাকা কাটলো। ব্রেকডাউনটা ওয়েবসাইটে তার কনজিউমার নাম্বার দিয়ে সে ডিটেলস দেখতে পারে। পোস্টপেইড মিটারের ইয়েগুলো হচ্ছে কি যে ম্যানুয়ালি রিডিং কালেকশন করে, ভুল হতেই পারে। কমপ্লেন করলে আমরা তখন ফিজিক্যালি আবার ওটা পরিদর্শন করে দেখি। অভিযোগটা সত্য হয় তখন আমরা ওই রিডিংটা এক্সাক্ট রিডিং অনুযায়ী এখান থেকে বিলিং হয় কম্পিউটার সেন্টারে, সেখান থেকে আমরা বিলটা কারেকশন করে গ্রাহককে দিয়ে দিই। রাজশাহী বিভাগে 42 লাখ গ্রাহক দৈনিক গড়ে নেসকোর 350 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 550 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 15 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হয়েছে। পরের মাসগুলোতে খরচ না বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যেটির প্রভাব পড়বে কর্মসংস্থান ও নির্মাণ খাতে। বছর শেষে বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় না হলে অর্থনীতি আরও চাপের মুখে পড়বে বলে মত বিশ্লেষকদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদন।
চলতি অর্থ বছরের শুরুতেই গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের জেরে ধীর হয়ে গেছে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি। জুলাই থেকে জানুয়ারি এই ৭ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে ৫৯,৮৭৭ কোটি টাকার, যা বরাদ্দের মাত্র ২.২১%। গত ১৫ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এদিকে জানুয়ারিতে ব্যয় হয়েছে ৯,৮৭৪ কোটি টাকা। অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে কিছু প্রকল্পের সংশোধন, কিছু বাতিল ও কয়েকটিতে ধীরে চলনীতি নিয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডে খরচ কমে ব্যবসাতেও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদি ইনফ্লেশন কন্ট্রোল করেন তাহলে একটা গ্রুপকে আপনি দারিদ্র সীমা থেকে নিচে নামা থেকে আটকাতে পারবেন, কিন্তু আপনি যদি স্পেন্ডিং বন্ধ করে দেন আপনি কিন্তু আরেকটা গ্রুপকে তখন দারিদ্র সীমার নিচে নামিয়ে দেবেন। সো ইটস এ কোয়েশ্চেন অফ কার উপরে ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি পড়বে। এডিপির কম বাস্তবায়ন অর্থনীতির প্রতিটি খাতে প্রভাব ফেলে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বিদেশি সহায়তা কমে আসায় বছর শেষে সার্বিক অর্থনীতি আরও চাপে পড়তে পারে। এডিপির কম বাস্তবায়ন এবং আসলে অর্থ বছরের শেষে গিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটাও আমরা জানি না। রাজস্ব আদায় কম, বিনিয়োগও কম, তো সব মিলে দেখা যাচ্ছে কর্মসংস্থানও কম হচ্ছে, আবার বিদেশি বিনিয়োগও কম আসছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। এই সব মিলে কিন্তু একটা বড় রকমের চাপ তো আছেই। অর্থ বছরের ৭ মাসে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ৫%, আর শিক্ষায় ২৩%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি বরাদ্দের ৭৮% ব্যয় হয়েছে জ্বালানি খাতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিডিগামী কন্টেইনারবাহী ট্রেন চলাচলে অচল অবস্থা নেমে এসেছে। প্রতিদিন ১৬০টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত ৪টি ট্রেনের প্রয়োজন হলেও ২টি ট্রেনও পাচ্ছে না বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকের উপর সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকে 100-র বেশি কন্টেইনার রাখা। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এভাবে পড়ে আছে কন্টেইনারগুলো। রেলওয়ের ইঞ্জিন সংকটের কবলে পড়ে কন্টেইনার পরিবহনে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্বাভাবিক সময়ে দৈনিক অন্তত ১৬০টি কন্টেইনার পরিবহন হলো, এখন তা ৫০ থেকে ৬০ কন্টেইনারে নেমে এসেছে। কন্টেইনার পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন ৪ থেকে ৫টি ইঞ্জিন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রেলওয়েকে। ৩-৪টা ইঞ্জিন যদি এভরিডে মুভ করে তাহলে আমাদের প্রায় ১৫০ থেকে ১৬০ ইউজ কন্টেইনার যাওয়ার কথা। মাত্র 2টা ট্রেন রেলওয়ে কর্তৃপক্ষ দিতে পারছে। সেক্ষেত্রে আমাদের কন্টেইনারগুলো জমে যাচ্ছে। যেখানে আমাদের 876 ইউজ ক্যাপাসিটি, সেখানে এখন 1400 ইউজ আমরা রেখেছি। বন্দরের তথ্য মতে কমলাপুর আইসিডিগামী ইয়ার্ডে 876টি কন্টেইনার রাখার ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেইনার রয়েছে 1400টি। এমনকি আইসিডিগামী আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অন্তত 5টি জাহাজ অপেক্ষায় রয়েছে। আমদানি করা পণ্যভর্তি কন্টেইনার 6 থেকে 16 দিন অলস পড়ে থাকায় পণ্যের দামে প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনের উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। বন্দরের ইয়ার্ডে স্থান সংকুলন না হয় কমলাপুর আইসিডিগামী কিছু কন্টেইনার এনে রাখা হয়েছে ট্রানজিট পয়েন্টে। অনেকটা খোলা স্থানে রাখা এসব পণ্য বোঝায় কন্টেইনারের নিরাপত্তা নিয়েও শঙ্কার সৃষ্টি হয়েছে। একটা গাড়ি আসলে দেখা যায় 5 দিন 7 দিন 8 দিন পড়ে থাকে, ইঞ্জিন নাই, রাখে কেন পড়ে আছে। যখন ইঞ্জিন আসবে সিজিবাই খালি হবে, আমার এখান থেকে গাড়িগুলো সিজিবাই চলে যাবে। নিরাপত্তা বিঘ্ন, আমার এখানে গাড়ি থাকলে তো আমার নিরাপত্তা অবশ্যই বিঘ্ন করে, কারণ আমার একজন মানুষের পক্ষে 200 গাড়ি ভাড়া দেওয়া খুব কষ্টকর। একদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় ইঞ্জিন বরাদ্দ মিলছে না, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জরুরি জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই অবস্থায় কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিনের বরাদ্দ কেটে তেলবাহী ওয়াগনে যুক্ত হচ্ছে বলে দাবি রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুডগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর, ঢাকা, কমলাপুর আইসিডিতে আনা নেওয়া করা হয়। শুধু যে বন্দরের ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেইনারবাহী ট্রেন অপেক্ষা করছে
তা কিন্তু নয়। বন্দরের পার্শ্ববর্তী এই ট্রানজিট পয়েন্টে 6টি র্যাকের উপর ফেলে রাখা হয়েছে পণ্যভর্তি 100-র বেশি কন্টেনার। কয়েকদিন আগেই শিল্পের কাঁচামাল ভোগ্য পণ্য নিয়ে এসব কন্টেনার ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু ইঞ্জিন সংকটের মুখে তা হচ্ছে না। কবে নাগাদ এসব কন্টেনার ঢাকা পৌঁছাবে তা নিশ্চিত করে কেউ বলতেও পারছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুষ্ক মৌসুম আসতে না আসতেই শুকিয়ে যাচ্ছে পদ্মা। ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী অংশে পদ্মার বুকে বিস্তৃত বালুময় চর, মাঝ নদীতে সরু জলাধার, এমনকি স্থবির হয়ে পড়েছে সুলতানগঞ্জ নৌবন্দর। সব মিলিয়ে বাণিজ্য আর পদ্মার সঙ্গে মিশে থাকা নদীপাড়ের মানুষের জীবন, জীবিকা ও পরিবেশ হুমকির মুখে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। বন্ধ থাকার 59 বছর পর 2024 সালে চালু হয় রাজশাহী গোদাগাড়ির সুলতানগঞ্জ নৌবন্দর। চালুর কিছুদিন পর সুলতানগঞ্জ মায়া নৌপথে আটকে পড়ে পণ্যবাহী নৌযান। এরপর থেকে আবারও স্থবির হয়ে পড়ে নৌবন্দরের কার্যক্রম। ভারত বাংলাদেশের সীমানা যেটা, সে সীমানাটা এবারকার পানি কমে গেছে। হ্যাঁ, এটা পার হতে পারবেন। আগের চাইতে নদীর চরটাও বেশি পড়ে যাচ্ছে, গভীরে তো পানি কমে গেছে, এখন জায়গা জায়গা ডাঙ্গা হয়ে গেছে নদী। ড্রেজিং না করলে এখানে মালামাল আনা সম্ভব না। ফারাক্কা বাদ দিয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে মরুকরণের মুখে পদ্মা নদী। শুষ্ক মৌসুম শুরুর আগেই রাজশাহীতে পদ্মার বিশাল এলাকা জুড়ে ধুধু বালুচর, কোথাও কোথাও মাঝখান দিয়ে বয়ে গেছে পানির সরু ধারা। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে গত সোম ও মঙ্গলবার পদ্মায় পানির উচ্চতা ছিল 7.7 মিটার। আগে পানি ছিল আপনার 20-30 হাত পানি, এখন তো আপনার 5 হাত পানি হয়তো পাওয়া যাচ্ছে, তাও নৌকা ঘুরে যাতায়াতের অবস্থা খুব খারাপ। পানি কমে যাওয়ায় বিলীন হয়েছে মাছের অভয়ারণ্য। এতে পদ্মাপাড়ের মানুষের জীবন, জীবিকা আর পরিবেশ রয়েছে হুমকিতে। পানির সংখ্যা কম, মাছের থাকা জায়গা লাগবে, পানি থাকা জায়গা লাগবে। সব যাতে চরের যাতে মাছ থাকবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে বড় ধরনের ড্রেজিং পরিকল্পনা করা হয়েছে, তবে নদী বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে। টোটাল চ্যানেলটার উপর স্টাডি করে যাতে আমরা স্পেসিফিকভাবে আপনার স্ট্র্যাটেজিক ড্রেজিংটা করতে পারি। উদ্যোগ যদি আমাদের হাতে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আমাদের এই আনপ্ল্যান্ড চরের যে প্রবলেমগুলো হচ্ছে এবং নদীর নাব্যতার যে আপনার হ্রাসের যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সমাধান একমাত্র আন্তর্জাতিকভাবে এই দাবিটা তোলা, এই ইস্যুটা আন্তর্জাতিকভাবে তোলা। এটা 1997 সালের যে জাতিসংঘের আইন, সেই আইনে আমরা যদি সিগনেচার করি, এই সরকারকে বলবো দালিলিকভাবে আমাদের একটা ঠিক জায়গায় থাকতে হবে, তারপরে আমরা তার বিরুদ্ধে যাব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 5 দশকে রাজশাহীতে পদ্মায় সর্বনিম্ন পানির উচ্চতা ছিল 2016 সালের মার্চে 7.64 মিটার, আর বিপদসীমা অতিক্রম করতে পানির উচ্চতা প্রয়োজন 18.5 মিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। গ্রীষ্ম মৌসুম শুরু না হতেই নওগাঁর বরেন্দ্র অঞ্চলে পানির স্তর অন্তত 2 থেকে 2.5 ফুট নিচে নেমে গেছে। এই অবস্থায় বোরো ধানে সেচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতের একতরফা পানি প্রত্যাহার ও জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছেন পরিবেশবিদরা। এই অবস্থায় চাষাবাদে সেচ সাশ্রয়ী পদ্ধতি ব্যবহারের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গ্রীষ্ম মৌসুম শুরু হতে এখনো বাকি প্রায় 2 মাস, তবে এর আগেই শুকিয়ে গেছে আত্রাই নদীর তলদেশ। জীব বৈচিত্র্যের পাশাপাশি নদী নির্ভর চাষাবাদ পড়েছে হুমকিতে। নদী ছাড়াও গভীর ও অগভীর নলকূপের সেচ দিয়ে বুড়ো আবাদ করেন নওগাঁর বরেন্দ্র জনপদের চাষিরা। এবার জমিতে ধান রোপণের শুরুতেই 2 থেকে 2.5 ফিট পানির স্তর নিচে নেমে গেছে বরেন্দ্র অঞ্চলে। এ অঞ্চলে পানি শূন্যতা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে 40টি ইউনিয়ন, যার মধ্যে রয়েছে রাজশাহীর 14, চাঁপাইনবাবগঞ্জের 10, নওগাঁর 10, নাটোরের 3 এবং জয়পুরহাটের 4টি ইউনিয়ন। বিশেষজ্ঞরা বলছেন ভারতের একতরফা পানি প্রত্যাহার, জলবায়ুর বিরূপ প্রভাব আর ভূগর্ভ থেকে অপরিকল্পিত পানি ব্যবহারে দিন দিন নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। আমরা আশঙ্কা করছি আগামী কয়েক দশকের মধ্যেই বৃহত্তর রাজশাহী বিভাগ আসলে মরুভূমির দিকে আগাই যাবে এবং আমাদের হয়তোবা এমন হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা আর পাবো না। মৌসুমের আগেই পানি স্তর নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে বুড়ো আবাদ। কৃষকরা বলছেন গভীর এবং অগভীর নলকূপ থেকে পানি কম উঠছে। আগে পানি বেশি উঠতো, এখন দিন যাচ্ছে পানিটা কমে যাচ্ছে। বৃষ্টির পানি তো এখন আর গত বছর হয়ই নাই, মাটির শক্তি কমে গেছে। এই অবস্থায় সেচ সাশ্রয়ী পদ্ধতি ব্যবহারে কৃষকদের সভা সমাবেশ করে সচেতন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এরই ক্ষেত্রে তো আমরা এডব্লিউডি পদ্ধতি প্রয়োগ করছি। এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে সেচে আপনার 4 থেকে 5টি সেচ কম লাগবে। সেচ যখন শেষ হয়ে যায় সারফেস ওয়াটার, তখন আমরা ডিপ টিউবওয়েল
ব্যবহারের জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। 2024 সালে জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 925 মিলিমিটার, যা বিগত বছরে ছিল 1480 মিলিমিটার। চলতি মৌসুমে জেলায় 2 লাখ হেক্টর জমিতে চাষাবাদের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 4050টি গভীর নলকূপ এবং পল্লী বিদ্যুতের 68,000 অগভীর নলকূপ সেচ সরবরাহ করছে। নওগাঁর হাঁসাইগাড়ি বিল থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিনামূল্যে বিতরণ করা জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির ওষুধ ও সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগে এসব ওষুধ ও উপকরণের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। কবে নাগাদ সংকট কাটবে তাও জানে না কর্তৃপক্ষ। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। জন্ম নিয়ন্ত্রণের ঔষধ, ইনজেকশন সহ অন্যান্য সেবা বিনামূল্যে দিয়ে থাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তবে রাজশাহীতে গত 6 মাসের বেশি সময় ধরে দেখা দিয়েছে এইসব ঔষধ ও সরঞ্জামের তীব্র সংকট। সংকটের সুযোগে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সকল উপকরণের দাম বাড়িয়েছে বিক্রেতারা, আর এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আর বিক্রেতাদের দাবি ঔষধের দাম বাড়িয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রত্যেকটা দাম বেড়েছে, প্যাকেটে 5-10 টাকা বেশি। একসাথে ধরেন 5টা প্রোডাক্টের দাম বাড়ে গেছে। এটা পরিষ্কার বোঝা যায় যে এটা একটা সিন্ডিকেট। এই নিয়ে জনগণের ভিতরে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সংকটের কারণ নিয়ে মন্তব্য করতে রাজি হননি বিভাগীয় কর্মকর্তা। প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যান তিনি। ঢাকা থেকে ওনার কাছে আসে, উনি সাপ্লাই দেয়। আপনাদের তাহলে কাজটা কি? আমার ওটা হলো ডিডির আন্ডারে, ডিডি জেলা পর্যায়ে যিনি আছে উনি জানবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে সরকারের পক্ষ থেকে মানুষের জন্ম নিয়ন্ত্রণে বিনামূল্যে 1 ধরনের ঔষধ, 2 ধরনের ইনজেকশন ও জন্ম নিয়ন্ত্রণ উপকরণ সরবরাহ করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। শীত ও কুয়াশা কম থাকায় মৌসুম শুরুর আগেই চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দেখা মিলছে আমের মুকুল। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলনের আশা কৃষি বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল। মৌমৌ গন্ধে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। ইতিমধ্যে জেলার আম বাগানগুলোতে প্রায় 70% বেশি গাছে দেখা দিয়েছে মুকুল। বাগান মালিকরা জানান, শীতের তীব্রতা ও কুয়াশা কম থাকায় গাছে এবার আগাম মুকুল এসেছে। গাছ থেকে যাতে মুকুল ঝরে না পড়ে সেজন্য কীটনাশক স্প্রে ও সেচ সহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আগামী কয়েকদিন বৃষ্টি বা ঘন কুয়াশা না দেখা দিলে বেশিরভাগ মুকুল থেকেই বের হবে আমের গুটি। 20 দিন আগে থেকে মুকুল আসা শুরু হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের আম চাষি অনেকেরই প্রায় 60% মুকুল চলে আসছে। জমিতে যেগুলোতে ফুল এসে গেছে সেগুলোতে আমরা সেচ প্রদান করছি। তো এখন আমরা বর্তমানে ফলন এখনই কিছু বোঝা যাবে না, তবে মুকুল দেখে মনে হচ্ছে যে ফলন হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আম প্রক্রিয়াকরণের উদ্যোগের কথা জানায় সংশ্লিষ্টরা। সামনের যে সমস্যাগুলি আসতে পারে সে বিষয়ে কৃষকদেরকে এখন একটু সতর্ক হতে হবে, যেহেতু এখন গাছের গোড়াতে সেচটা দিতে হবে। সেচটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ সেচ দিলে মুকুলটা খুব সুন্দরভাবে বের হবে এবং মুকুল ঝরে পড়বে না। মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো ব্যবস্থাপনাগুলো করলে সেই মুকুলটাকে আমরা একদম সঠিক পর্যায়ে অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে। চলতি মৌসুমে জেলার 37,504 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ঝিনাইদহ 3 আসনের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নিজ মালিকানাধীন সদর উপজেলা রুদ্রপুরের শ্যামল ছায়া পার্কে অবস্থান করছিলেন সালাউদ্দিন মিয়াজি। খবর পেয়ে পার্কটি ঘিরে রাখে ছাত্র জনতা। এই সময় সালাউদ্দিনের লোকজন কয়েকজন ছাত্রকে পার্কে আটকে রাখে। এই খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পার্কে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। 1 মাসে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে গ্রেফতার আতঙ্ক। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
লন্ডনের 209টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে 142 জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। 2024 সালের একই সময়ে এমন অভিযানে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছিল 83। গত 10 ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস। হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয় 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্য জুড়ে গ্রেপ্তারকৃতদের সংখ্যা 352। চলতি বছরের জানুয়ারিতে তা এসে দাঁড়ায় 609 জনে। হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেপ্তারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। লেবার সরকার আসার পরে প্রায় 16,400 মানুষকে রিমুভ করা হয়েছে, যাদেরকে সাইলেম বন্ধ হয়ে গেছে অথবা যারা বিভিন্নভাবে আপনার কেস রিফিউজ হয়ে গেছে, তাদের রিমুভালের হারটা বেড়ে গেছে। অতীতে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতঙ্ক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। আনডকুমেন্টেড আনলফুল যদি থাকা হয় তাহলে আপনার সবসময় এই অসুবিধার এবং বিপদের আশঙ্কা আছে। ইমিগ্রেশন রেডি পড়ার সঠিক গ্রাউন্ড খুঁজে নিয়ে অ্যাপ্লিকেশন করে রেগুলারাইজ করাটা ওনাদের উচিত। 2024 সালের 5 জুলাই থেকে 2025 সালের 31 জানুয়ারির মধ্যে 5,425টি স্থানে অভিযান পরিচালনা করে 3,930 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় 38% বেশি। 2018 সালের পর এবারে প্রথমবারের মতন সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার, যার মধ্যে 885 জনকে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয়। মূলত অবৈধ অভিবাসী প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএভিএস হাসপাতালে উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ফান্ডে অর্থ ধার দিয়েছেন বন্ধুকে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকাও আত্মসাৎ, স্থায়ী বরখাস্তের দাবি। করাচিতে আজ জমকালো আয়োজনে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।